যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন সহায়তার জন্য তাকে সম্মান দেখিয়ে নিজেদের পক্ষে টানতে অভিনব এক উপায় বের করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। তারা প্রস্তাব দিয়েছেন রাশিয়ার দখলে চলে যাওয়া ইউক্রেনের ডনবাস অঞ্চলের একাংশের নাম ট্রাম্পের নামানুসারে ডনিল্যান্ড রাখা হোক। ডনবাস ও ডোনাল্ড নামের সংমিশ্রণে এই নামটি প্রস্তাব করা হয়েছে বলে দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। সরকারি কোনো নথিতে এমন প্রস্তাব না এলেও শান্তি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে নানা সময় ডনিল্যান্ড নিয়ে কথা বলেছে, এমনটাই জানাচ্ছে নিউ ইয়র্ক টাইমস। ডনবাসের প্রায় 90% দখলে নিয়েছে রাশিয়া, কিন্তু ইউক্রেন তা ছেড়ে দিতে রাজি নয়। মূলত এই অঞ্চল পুনরুদ্ধারে ট্রাম্পের আনুকূল্য লাভের আশাতেই এমন প্রস্তাব করা হয়েছে বলে মনে করা হচ্ছে। গত বছর আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প ডনবাস অঞ্চলটি রাশিয়াকে দিয়ে দেওয়ার প্রস্তাব সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন, তবে ইউক্রেন তাতে বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছে। ট্রাম্প যাতে ডনবাসের ভবিষ্যৎ নিয়ে ইউক্রেনের পক্ষে থাকেন সেই লক্ষ্যেই নানাভাবে তাকে তুষ্ট করার চেষ্টা চলছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রায় সবকিছুতেই নিজের নাম দেখতে পছন্দ করেন, সেটি ফেডারেল ভবন, অট্টালিকা, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা স্মারক মুদ্রা যাই হোক না কেন। সেদিকটি মাথায় রেখে সম্ভবত ডনবাসের প্রায় 50 মাইল দীর্ঘ ও 40 মাইল চওড়া একটি এলাকার নাম ডনিল্যান্ড রাখার কথা বলা হয়েছে। প্রস্তাবিত এই এলাকাটি দনেৎস্কের উত্তর পূর্বাংশ বরাবর অবস্থিত। নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে যে প্রস্তাবটি এই ডনিল্যান্ডের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি ব্যবহার করে একটি পতাকা ও জাতীয় সঙ্গীতও তৈরি করা হয়েছে। সবুজ ও সোনালী রঙের সমন্বয়ে তৈরি করা হয়েছে ওই অঞ্চলের বিশেষ ব্যানার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবারই ট্রাম্পকে এমন একজন ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এই সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করার ক্ষমতা রাখেন। চলতি বছরের শুরুতে এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে জেলেনস্কি প্রেসিডেন্টের ব্যাপক প্রশংসা করে বলেছিলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বাস করি, কারণ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আপনাদের দেশের মানুষ তাকে ভোট দিয়েছে এবং আমি তাদের পছন্দকে শ্রদ্ধা করি। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করব। ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির অম্ল মধুর সম্পর্ক থাকলেও ইউক্রেনের প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া রাশিয়ার আক্রমণ ঠেকিয়ে রাখা ইউক্রেনের পক্ষে প্রায় অসম্ভব। মোনাকো মডেল ও ডনিল্যান্ড নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ডনিল্যান্ড আলোচনার পাশাপাশি ইউক্রেনের আলোচকরা ডনবাসের জন্য একটি মোনাকো মডেল চুক্তিরও প্রস্তাব করেছেন। ভূমধ্যসাগরীয় ক্ষুদ্র রাষ্ট্র মোনাকোর আদলে এটি তৈরি করা হতে পারে। প্রস্তাব অনুযায়ী ডনিল্যান্ড হবে একটি আধা স্বায়ত্তশাসিত ক্ষুদ্র রাষ্ট্র, যা একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে সুবিধা ভোগ করবে, যদিও এখন পর্যন্ত বিষয়টি কেবল আলোচনার টেবিল পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইরানকে যতটা দুর্বল ভাবা হয়েছিল, বাস্তবে তারা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সার্বিক যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণের ভিত্তিতে এমনটাই বলতে বাধ্য হয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। এই বাস্তবতায় চলমান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, 27 এপ্রিল জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় মার্চ আরও বলেন, বর্তমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ ইরানের কাছে অপমানিত হচ্ছে। পুরো একটি জাতি ইরানি নেতৃত্বের হাতে অপমানিত হচ্ছে, বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ভূমিকার কারণে। আসলে যুদ্ধ থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে আমেরিকার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা এক্সিট স্ট্র্যাটেজি নেই, বরং এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যাতে ইরানই ক্রমশ প্রাধান্য পাচ্ছে। ইরান সরকার বর্তমানে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি চালিয়ে যাচ্ছে উল্লেখ করে জার্মান চ্যান্সেলর বলেন, ইরান যতটা দুর্বল হবে বলে ভাবা হয়েছিল, বাস্তবে তারা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের একটি গভীর কৌশলগত সমস্যা তুলে ধরেছে। অতীতে বিভিন্ন মার্কিন সামরিক ব্যর্থতার উদাহরণ টেনে মার্চ বলেন, এই ধরনের সংঘাতে সমস্যাটা হলো শুধু ঢোকা নয়, বের হওয়ার পথও থাকতে হয়। এর আগে আমরা আফগানিস্তানে 20 বছর ধরে সেটা খুব কষ্টের সঙ্গে দেখেছি, ইরাকেও দেখেছি। এই অবস্থায় জার্মান চ্যান্সেলর দ্রুত যুদ্ধের অবসান চান। তিনি বলেন, এরই মধ্যে এই যুদ্ধের প্রভাব জার্মানির অর্থনীতিতে পড়তে শুরু করেছে। এই মুহূর্তে পরিস্থিতি খুবই জটিল এবং এটি সামাল দিতে আমাদের অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ আমাদের অর্থনৈতিক উৎপাদনে সরাসরি প্রভাব ফেলছে। মার্চ জানান, জার্মানি হরমুজ প্রণালী দিয়ে জাহাজে চলাচল নিরাপদ রাখতে মাইন অপসারণকারী জাহাজ মোতায়েন করতে প্রস্তুত, তবে তার সংঘাত বন্ধ হওয়ার পর। মার্চের এসব বক্তব্য এমন সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশল নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা সমালোচনা চলছে। জার্মান চ্যান্সেলর স্পষ্ট করে দিয়েছেন যে ইরান সংকট
সংকটে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান তাকে হতাশ করেছে এবং তিনি এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সহজ পথ দেখছেন না। শুধু জার্মানি নয়, ইউরোপ জুড়েই ইরান যুদ্ধের বিস্তৃত প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে জ্বালানি সরবরাহে বিঘ্ন ও অর্থনৈতিক অস্থিরতা ঘিরে ঘোর শঙ্কা দেখা দিয়েছে। শুধু অর্থনৈতিক অস্থিরতা নয়, নিরাপত্তাজনিত উৎকণ্ঠাও ছড়াচ্ছে ইউরোপ জুড়ে। পুরো মহাদেশে বাড়তে থাকা এই উদ্বেগের প্রেক্ষাপটে জার্মানি ও ফ্রান্স সম্প্রতি পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ ও বৃহত্তর আঞ্চলিক অস্থিরতা ঘিরে উদ্বেগ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল ইরানকে ইঙ্গিত করে সতর্কতা জানিয়ে বলেন, পারমাণবিক হুমকি এখনও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করছে। যতদিন আমাদের ও আমাদের মিত্রদের বিরুদ্ধে পারমাণবিক হুমকি থাকবে, ততদিন আমাদের একটি বিশ্বাসযোগ্য প্রতিরোধ ব্যবস্থা প্রয়োজন হবে। নিউজ ডেস্ক দুতিয়াল। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেওয়া উত্তর কোরিয়ার সেনাদের প্রশংসা করেছেন দেশটির নেতা কিম জং উন। এই সপ্তাহে এক বক্তৃতায় কিম বলেন, সর্বোচ্চ সম্মান রক্ষার খাতিরে যারা বিনা দ্বিধায় নিজেদের উড়িয়ে দিয়েছেন, আত্মঘাতী হামলা চালিয়েছেন, তারা নায়ক। দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী পশ্চিম কুরস্ক অঞ্চলের কিছু অংশ পুনর্দখলে রাশিয়াকে সহায়তা করতে সেখানে অন্তত 15,000 সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। বলা হচ্ছে, কুরস্কে যুদ্ধ করতে গিয়ে এখন পর্যন্ত 6,000-এর বেশি সেনা নিহত হয়েছেন, যদিও পিয়ং ইয়ং বা মস্কো কেউই এই সংখ্যা নিশ্চিত করেনি। গোয়েন্দা সংস্থা এবং উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিরা বলেন, পিয়ং ইয়ং নিজেদের সেনাদের ইউক্রেনে কারাবন্দী হওয়ার চেয়ে বরং আত্মঘাতী হতে নির্দেশ দিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর খবরে বলা হয়েছে, নিহত সেনাদের স্মরণে এ সপ্তাহে রাজধানী পিয়ং ইয়ংয়ে একটি স্মৃতিসৌধ উদ্বোধন করেন কিম। সেখানে দেওয়া বক্তৃতায় উত্তর কোরিয়ার নেতা বলেন, তারা কোনো প্রতিদানের আশা না করে আত্মত্যাগ করেছেন, কোনো পুরস্কারের প্রত্যাশা না করেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। এটাই আমাদের সেনাবাহিনীর সর্বোচ্চ আনুগত্যের সংজ্ঞা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভ এবং রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিনও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত বছর সিউলের ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস জানিয়েছিল, তারা উত্তর কোরিয়ার নিহত সেনাদের কাছে থেকে কিছু নোট বা লিখিত বার্তা খুঁজে পেয়েছে, যেখানে তাদের মধ্যে এ ধরনের চরম সিদ্ধান্ত অনুশীলনের ইঙ্গিত রয়েছে। উত্তর কোরিয়ায় সেনাদের শেখানো হয় শত্রুর হাতে বন্দী হওয়া রাষ্ট্রদ্রোহের শামিল। এই বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ার সম্প্রচার মাধ্যম MBC ইউক্রেনে আটক 2 উত্তর কোরিয়ার যুদ্ধবন্দীকে নিয়ে একটি অনুষ্ঠান প্রচার করে। ওই অনুষ্ঠানে ক্যামেরার সামনে এক বন্দী সেনা বলেন, নিজের জীবন নিতে না পেরে বা আত্মঘাতী হতে না পেরে তিনি অনুতপ্ত। ওই বন্দী আরও বলেন, বাকি সবাই নিজেদের উড়িয়ে দিয়েছেন, আমি ব্যর্থ হয়েছি। 27 এপ্রিলের বক্তৃতায় কিম যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের ভূয়সী প্রশংসা করেন। কিম বলেন, যারা আক্রমণের অগ্রভাগে পড়ে প্রাণ হারিয়েছেন, যারা বুলেট ও গোলার আঘাতে ছিন্ন ভিন্ন হওয়া দেহের যন্ত্রণায় নয়, বরং একজন সেনা হিসেবে তাঁকে দেওয়া আদেশের পালন না করতে পারার হতাশায় কষ্ট পেয়েছেন, তারাও পার্টির অনুগত যোদ্ধা ও দেশপ্রেমী হিসেবে পরিচিত হতে পারেন। 2024 সালের জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কিম জং উন এমন একটি চুক্তি স্বাক্ষর করেন, যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয় যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন হলে 2 দেশ একে অপরকে সহায়তা করবে। তখন কিম এই চুক্তিকে এই যাবৎকালের সবচেয়ে শক্তিশালী বলে অভিহিত করেছিলেন। সৈন্য পাঠানোর পাশাপাশি উত্তর কোরিয়া কুরস্ক পুনর্গঠনে সহায়তার জন্য হাজার হাজার শ্রমিক পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছে। নিউজ ডেস্ক দুতিয়াল। ভারতের উড়িষ্যায় হাড় হিম করা এক ঘটনা ঘটেছে। রাজ্যের কেওঝর জেলায় এক ব্যক্তি তার মৃত বোনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়েই ব্যাংকে হাজির হয়েছেন। 26 এপ্রিল চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিয়া টুডে জানায়, কেওঝর জেলার পাটনা ব্লকের মালিপৌসি শাখায় অবস্থিত উড়িষ্যা গ্রামীণ ব্যাংকে এই ঘটনা ঘটে। বোনের কঙ্কাল কাঁধে বয়ে নেওয়া 50 বছর বয়সী ওই ব্যক্তির নাম জিতু মুন্ডা। তিনি ডিয়ানালি গ্রামের বাসিন্দা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, অসুস্থতাজনিত কারণে 2 মাস আগে মারা যান জিতুর 56 বছর বয়সী বোন কালরা মুন্ডা। তারপর বেশ কিছুদিন ধরেই জিতু প্রয়াত বোনের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া 20,000 রুপি তুলতে চাইছিলেন। গবাদি পশু বিক্রি করে ওই অর্থ উপার্জন করেছিলেন কালরা। অন্য কোনো আইনগত উত্তরাধিকারী না থাকায় কয়েকদিন আগে জিতু মুন্ডা ব্যাংকে গিয়ে বোনের ওই টাকা তুলতে চান। তবে ব্যাংক কর্মকর্তারা তাকে বলেন, টাকা তুলতে হলে যার অ্যাকাউন্ট তাকেই ব্যাংকে হাজির হতে হবে।
অনেক চেষ্টা চরিত্রের পরও টাকা তুলতে না পারায় শেষমেশ বোনের কবর থেকে কঙ্কাল তুলে সেটি কাঁধে নিয়ে ব্যাংকে হাজির হন জিতু। নিরক্ষর জিতু সাংবাদিকদের বলেন, আমি বহুবার ব্যাংকে গেছি, কিন্তু তারা বলেছেন টাকা তুলতে হলে অ্যাকাউন্টের মালিককে আনতে হবে। আমি বলেছি আমার বোন মারা গেছে, কিন্তু তারা আমার কথা শোনেননি। তাই বাধ্য হয়ে কবর খুঁড়ে বোনের কঙ্কাল তুলে এনেছি, যেন প্রমাণ করতে পারি যে তিনি মারা গেছেন। এদিকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান পাটনা থানার পরিদর্শক কিরণ প্রসাদ সাহু। তিনি বলেন, জিতু একজন নিরক্ষর আদিবাসী মানুষ, তিনি নমিনি কি তা বোঝেন না। ব্যাংক কর্মকর্তারাও তাকে সঠিকভাবে প্রক্রিয়াটি বোঝাতে ব্যর্থ হয়েছেন। এদিকে এই ঘটনায় পুরো ভারত জুড়ে তুল কালাম লেগেছে। আমলাতান্ত্রিক প্রশাসনের অমানবিক কাঠামোর সমালোচনায় মুখর হয়ে উঠেছে সর্বমহলের মানুষ। চাঞ্চল্যকর এই ঘটনার পর পুলিশ জিতু মুন্ডাকে আশ্বস্ত করেছে যে তার মৃত বোনের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয়ে তারা সহযোগিতা করবে। পরে পুলিশের উপস্থিতিতে কঙ্কালটি আবার দাফন করা হয়। ব্যাংক সূত্র জানিয়েছে, কালরা মুন্ডার অ্যাকাউন্টে যিনি নমিনি ছিলেন তিনিও মারা গেছেন। ফলে জমা টাকার একমাত্র দাবিদার এখন তার ভাই জিতু মুন্ডাই। স্থানীয় প্রশাসন ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে, নিয়ম অনুযায়ী একমাত্র দাবিদার জিতু মুন্ডাকে যেন দ্রুত সময়ের মধ্যে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। নিউজ ডেস্ক, দুতিয়াল। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বরাবরই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল চুরির অভিযোগ আছে, কিন্তু এবারে তাদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য থেকে মেঘ চুরির অভিযোগ জোরালো হচ্ছে। এই মেঘ চুরি নিয়ে ইরাক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশ আলোচনা জমে উঠেছে। উত্তাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমও। অনেকেই বলছেন, ইরান যুদ্ধের কারণে বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েল অক্ষের মেঘ চুরি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এক সপ্তাহ আগে আল রাশিদ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকের সংসদ সদস্য আবদুল্লাহ আল খাইকানি দাবি করেন, প্রতিবেশী তুরস্ক ও ইরান নাকি অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র বিমান ব্যবহার করে মেঘ ভেঙে ফেলা এবং চুরি করার চেষ্টা করছে। কোনো প্রমাণ না দিয়েই তিনি আরও বলেন, সাম্প্রতিক দিন ও মাসগুলোতে ইরাকে আবার বৃষ্টি ফিরেছে, কারণ যুক্তরাষ্ট্রের ইরানের যুদ্ধ নিয়ে ব্যস্ত, যার ফলে তারা আর এসব করতে পারছে না। হাইকানি দাবি করেন, বায়ুমণ্ডল পরিবর্তনের অস্ত্র ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে ইরাকে খরা তৈরি করা হয়েছে। তাঁর এই বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা দাবির সঙ্গেও মিলছে। তুরস্কের কিছু নেটিজেন ইরান যুদ্ধের সঙ্গে সেখানে হওয়া অতিবৃষ্টির সম্পর্ক খুঁজছেন। তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ৬৬ বছরের মধ্যে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ১০ লাখের বেশিবার দেখা হয়েছে এমন একটি পোস্টে এক নেটিজেন দাবি করেন, যুদ্ধের কারণে আকাশপথ বন্ধ থাকায় যুক্তরাষ্ট্র আর মেঘ চুরি করতে পারছে না, তাই তুরস্কে অবিরাম বৃষ্টি হচ্ছে। আবার অনেকে লিখছেন, ইরানে চলমান কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের হামলার পর মাত্র ৫ দিনে শেষ হয়ে গেছে। এই দাবিগুলো ছড়ানো অনেকেই বলছেন, সমস্যার মূল হলো ক্লাউড সিডিং নামের একটি প্রক্রিয়া, যা রাজনৈতিক উদ্দেশ্যে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ক্লাউড সিডিং হলো একটি আবহাওয়া পরিবর্তন পদ্ধতি, যেখানে বিদ্যমান মেঘকে প্রভাবিত করে বৃষ্টি বা তুষারপাত বাড়ানোর চেষ্টা করা হয়। এটি সাধারণত বিমান ব্যবহার করে মেঘের মধ্যে ছোট ছোট কণা, যেমন সিলভার আয়োডাইড, ছড়িয়ে দিয়ে করা হয়, যাতে পানির ফোঁটা তৈরি হয়ে বৃষ্টি নামতে সাহায্য করে। মেঘ চুরি তত্ত্বে বিশ্বাসীদের দাবি, এক জায়গায় ক্লাউড সিডিং করলে পাশের এলাকায় বৃষ্টির ঘাটতি তৈরি হয়। তবে ওয়াইওমিং বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞানী ডক্টর জেফ ফ্রেঞ্চ বলেন, এই ধরনের প্রভাব থাকলেও তা খুবই ক্ষুদ্র এবং স্বাভাবিক বৃষ্টিপাতের ওঠানামার মধ্যেই হারিয়ে যায়। গত বছর ইরানে যখন বৃষ্টিপাত রেকর্ড পরিমাণ কমে যায় এবং জলাধারগুলো প্রায় শুকিয়ে যায়, তখন কর্তৃপক্ষ উর্মিয়া হ্রদ এলাকায় ক্লাউড সিডিং করার সিদ্ধান্ত নেয়। এই পদ্ধতি যুক্তরাষ্ট্র, চীন ও সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশে ব্যবহৃত হলেও বিজ্ঞানীরা বলছেন, এর প্রভাব খুবই সীমিত। এটি বিদ্যমান মেঘ থেকে সর্বোচ্চ ১৫% পর্যন্ত বৃষ্টিপাত বাড়ানো সম্ভব। মানুষের হাতে এখনও এমন কোনো প্রযুক্তি নেই যার মাধ্যমে মেঘ চুরি করা যায়। এ প্রসঙ্গে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের পানি, পরিবেশ ও স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক কাবে মাদানি বলেন, এসব বক্তব্যের পেছনে অনেকটা দায় মানুষের অবিশ্বাস, জলচক্র ও জলবায়ু ব্যবস্থার সম্পর্কে অজ্ঞতা। নিউজ ডেস্ক, দুতিয়াল। নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তার দেশ খুব শিগগিরই এমন এক অস্ত্র দিয়ে শত্রুর মুখোমুখি হবে যেটিকে তারা গভীরভাবে ভয় পায়।
আর সেটি তাদের একেবারেই কাছে রয়েছে। অস্ত্রটির প্রসঙ্গে ইঙ্গিত করে তিনি আরও যোগ করেন, সেটি দেখে তারা হার্ট অ্যাটাক করবে। 29 এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, কমান্ডার শাহরাম ইরানি বলেছেন, শত্রুরা ভুলভাবে ধারণা করেছিল যে ইরানের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক উস্কানিহীন আগ্রাসনের মাধ্যমে তারা খুব অল্প সময়ে কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবে। কিন্তু এখন সেই ধারণাটাই সামরিক একাডেমিগুলোতে হাস্যরসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগ্রাসনের সময় শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে নৌবাহিনীর প্রতিশোধমূলক অভিযানের প্রসঙ্গ টেনে ইরানি বলেন, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সময়ের জন্য ওই রণতরী থেকে যুদ্ধবিমান উড্ডয়ন বা কোনো ধরনের আকাশ অভিযান পরিচালনা করতে পারেনি। কমান্ডার ইরানি জোর সতর্কতাবার্তা দিয়ে বলেছেন, মার্কিন বাহিনী যদি হরমুজ প্রণালীর একটু কাছাকাছি আসে, আমরা কোনো বিলম্ব ছাড়াই অপারেশনাল পদক্ষেপ নেব। ইরানি জাহাজ অবৈধভাবে জব্দ করার জন্য মার্কিন বাহিনীকে জলদস্যু আখ্যা দিয়ে তিনি বলেন, আমেরিকানরা সোমালিয়ার জলদস্যুদের চেয়েও খারাপ, কারণ সোমালি জলদস্যুরা দারিদ্র্যের কারণে এমন কাজ করত, কিন্তু মার্কিনরা তাদের নৃশংসতার সঙ্গে জিম্মি করাকেও যুক্ত করেছে। এদিকে এরই মাঝে ইরান যুদ্ধে অংশ নেওয়া থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বিশ্বের বৃহত্তম বিমান বাহিনী মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা জানান, আগামী কয়েকদিনের মধ্যে জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্য ত্যাগ করবে এবং মে মাসের মাঝামাঝি সময়ে ভার্জিনিয়ায় তার নিজস্ব বন্দরে পৌঁছাবে। দ্য ওয়াশিংটন পোস্ট প্রথম এই খবরটি প্রকাশ করে। গত সপ্তাহে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ মধ্যপ্রাচ্যে পৌঁছানোর ফলে অঞ্চলটিতে এখন 3টি মার্কিন রণতরী মোতায়েন রয়েছে, যা 2003 সালের পর আর দেখা যায়নি। এছাড়া তেহরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর গত জানুয়ারি থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনও এই অঞ্চলেই অবস্থান করছে। জেরাল্ড আর ফোর্ডের এই ফিরে যাওয়া কি যুদ্ধ থামার ইঙ্গিত? এই প্রশ্ন জোরালো হচ্ছে। অনেক বিশ্লেষকই এই রণতরীর প্রত্যাহারকে চলমান সংঘাত কমার ইঙ্গিত হিসেবে দেখছেন, যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ বা স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা এখনও আসেনি। তবু বড় সামরিক সম্পদ সরিয়ে নেওয়া পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত দেয় বলেই অনেকে মনে করছেন। তবে কিছু কিছু সূত্র বলছে ভিন্ন কথা। ইরানে আবারও শক্তিশালী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং করবেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক্সিওস বলছে, ব্র্যাড কুপার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে স্বল্প সময়ের মধ্যে শক্তিশালী হামলা চালানোর একটি পরিকল্পনা প্রস্তুত করছেন। এই হামলায় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে, যার মাধ্যমে চলমান আলোচনার অচলাবস্থা ভাঙার চেষ্টা করা হবে। নিউজ ডেস্ক, দুতিয়াল।